আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের চলমান যুদ্ধে প্রতিটি প্রান্তে পরাজিত হয়েছে বলছে হিজবুল্লাহর মহাসচিব। জানিয়ে দিব সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকবে ইরান ও প্রতিরোধ প্রাণ বলছে স্পিকার। আরো জানিয়ে দিব আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানানো ফিলিস্তিন। এবং আরো জানিয়ে দেব নৌবাহিনী সাম্রাজ্য উৎপাদনে ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করছে বলছে সাইয়ারিং। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জেলেনস্কি বলছে যুদ্ধবিরতির কথা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি প্রান্তে পরাজিত হয়েছে বলছে হিজবুল্লাহর মহাসচিব। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলছে ইহুদিবাদী ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি প্রান্তে পরাজিত হয়েছে। তেল আবিবের আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন। শেখ নাইম কাসেম শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমি বহুবার বলছি আমরা যুদ্ধ করতে চাই না, বরং আমাদের লক্ষ্য গাজা উপত্যকাকে পৃষ্ঠপোষকতা দেওয়া। এখনো যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি বলে তিনি মন্তব্য করেন। হিজবুল্লাহর মহাসচিব বলেন, 64 দিন আগে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে ভয়াবহ স্থল আগ্রাসন শুরু করে। ইসরায়েল ওই আগ্রাসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে। হিজবুল্লাহকে ধ্বংস করা, উত্তম ইসরায়েলের ইহুদিবাদীদেরকে তাদের ঘর বাড়িতে ফেরত আনা এবং নয়া মধ্যপ্রাচ্য গঠন করা। শেখ নাইম কাসেম বলেন, ইসরায়েলিদের আগ্রাসন আমাদের জন্য কঠিন ছিল এবং আমরা প্রায় 10 দিনের মতো ছন্ন ছাড়া অবস্থায় ছিলাম, কিন্তু এরপর হিজবুল্লাহ যোদ্ধারা সম্মিলিত ফিরে পায়। আবারও তাদের কন্ট্রোলে অ্যান্ড কমান্ড সেন্টার আগের মতো কাজ করতে শুরু করে এবং আমরা পূর্ণ শক্তিতে লড়াইয়ে অন্তর্বর্তী হই। হিজবুল্লাহর নেতা বলেন, প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক আঘাত ইসরায়েল দিশেহারা ওঠে এবং ইহুদিবাদী জনগণ এবং রাজনীতিবিদরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে দুঃখ ও হতাশায় ডুবে যায়। তিনি আরো বলেন, আমরা প্রথম যুদ্ধে নামিনি, কিন্তু যুদ্ধের ফলাফল ছিল আমাদের অনুকূলে। আমরা শক্তিশালী অবস্থান থেকে যুদ্ধ বিরতি করছি, উন্নতিশীল থেকে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে এবং ইসরায়েল হিজবুল্লাহকে ধ্বংস করার পরিবর্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতি দিয়ে মনে মনে কেটে পড়ছে। একটি জনমত জরিপে উদ্ধৃত দিয়ে শেখ নাইম কাসেম বলেন, ইহুদিবাদী ইসরায়েল 61% মানুষ স্বীকার করছে তেল আবিবে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জয়লাভ করেনি। তিনি বলেন, পরাজয় ইহুদিবাদী ইসরায়েলকে চারদিক দিকে ঘিরে ধরেছে। সূত্র পার্টস টুডে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকবে ইরান, প্রতিরোধ প্রাণ বলছে স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে। আরব এই দেশটিতে সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসের তৎপরতা বেড়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। কালিবাফ নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে লিখেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রে উগ্র তাকফিরি জঙ্গিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করছে। তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার এবং এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করার পর তার দেশ ও প্রতিরোধ ফ্রন্ট অতীতের মতো সিরিয়ার সরকার ও জনগণের পাশে গিয়ে দাঁড়াবে এবং নয়া ষড়যন্ত্রের ন্যাসশোধ করে দেবে। হায়াত তাহরির আসামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায়। কোন রিপোর্টে বলা হচ্ছে তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। তখন থেকে সিরিয়ার সেনাবাহিনীর হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই লিপ্ত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে বলছে, তাদের হামলায় শত শত সন্ত্রাসী হতাহত হয়েছে এবং তারা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী উগ্র জঙ্গিদের কয়েক ডজন সজোয়া যান ধ্বংস এবং অন্তত 17টি ড্রোন ভূপাতিত করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তাহরির আসামের এক উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের নাম নিয়ে যুদ্ধ করলেও তারা গাজা উপত্যকার উপর ইসরায়েলের গত প্রায় 14 মাসের আগ্রাসনের বিরুদ্ধে টু শব্দটিও পর্যন্ত করেনি। তারা বরং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা নিয়ে এখন সিরিয়ার সরকারের বিরুদ্ধে আবারও লড়াই নেমেছে। বিশ্লেষকরা বলছে, জঙ্গি গোষ্ঠীগুলো উদ্দেশ্য চলমান গাজা যুদ্ধ ইসরায়েলের হাতকে শক্তিশালী করা। সূত্র পার্টস টুডে।
বেইত লাহিয়ায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা, আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানালো ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষাপটে আরব লীগের জরুরি বৈঠক বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গতকাল ফিলিস্তিনি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এর আগে ২৪ ঘন্টায় দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনে প্রায় ১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এক বিবৃতি প্রকাশ করছে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, উত্তর গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ক্ষুধার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়া করা এবং তাদের উপর ভয়াবহ অনাহার চাপিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য দখলদাররা অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়ি ও মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও চলে যান। গাজায় ভয়াবহ আগ্রাসনের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছতে দিচ্ছে না। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে ইসরায়েলের প্রতি বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দখলদার এই শক্তি তা আমলে নেয়নি। এক্ষেত্রে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো অনেক কঠিন ও জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন। সূত্র পার্স টুডে। নৌবাহিনীর সামরাজ্য উৎপাদনের ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করছে বলছে সৈয়ারি। ইরান সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সৈয়ারি বলছেন, তার দেশ বর্তমানে সাধারণ ডেস্ট্রয়ার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং যে কোনো ধরনের সাবমেরিন উৎপাদনের সক্ষমতা অর্জন করছে। এসব নৌযান আভ্যন্তরীণভাবে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্র এবং স্মার্ট গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম বলে তিনি মন্তব্য করছেন। অ্যাডমিরাল সৈয়ারি শুক্রবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাসদাদ শহরের প্রধান জুমার নামাজের শুরুর আগে এক বক্তৃতায় একথা জানান। ইরানের সাবেক এই নৌপ্রধান বলেন, নৌবাহিনীর সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনে তার দেশ উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করছে এবং ইরানের নৌবাহিনীর সকল সামরিক সরঞ্জাম বর্তমানে দেশে উৎপাদিত হয়। অ্যাডমিরাল সৈয়ারি বলেন, আভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ইরানের সামুদ্রিক তৎপরতা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর উচ্চমাত্রার শক্তিমাত্রা শুধু এদেশের পানি সীমা নয়, সেই সঙ্গে আকাশ ও স্থলপথ সহ সমগ্র ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করছে। ইরানের নৌবাহিনী বিশ্বের অত্যন্ত ৬,০০০ জাহাজকে জলদস্যুর হাত থেকে রক্ষা করছে বলে তিনি জানান। সৈয়ারি বলেন, ইরানের সামুদ্রিক কূটনীতি বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। সূত্র পার্স টুডে। ট্রাম্পের প্রস্তাবে নমনীয় জেলেনস্কি বলছে যুদ্ধবিরতির কথা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই এক রকম লেখা হয়ে গেছে ইউক্রেন যুদ্ধের ফল। এরপরই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিল। তাতেও দমে যায়নি রাশিয়া। ইউক্রেনকে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়ে এই যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথম যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদনে স্টার্ট রামশেখে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তার আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কিকে প্রস্তাব জানিয়েছিল, গত প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করতে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। তিনি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতার ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসব নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা প্রথমে ন্যাটোর ছাতার তলায় যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব। তবে ইউক্রেন যেসব অঞ্চল রাশিয়া দখল করছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। এদিকে গত ৩ বছরের যুদ্ধে জেলেনস্কি লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন ইউক্রেনের এই ৪ প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। ২০২২ সালের সেপ্টেম্বরে ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। অন্যদিকে ন্যাটোর পক্ষ